মাননীয় সভাপতি মশাই, আমার উপাচার্য শ্রদ্ধেয়া সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধু স্বজনেরা এবং সামনে যারা বসে আছেন, যাদেরকে আমি চিনি এবং চিনি না, আমার আত্মজনেরা, বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবং গৌরী কালচারাল সেন্টার, এই অ্যাসোসিয়েশন, এদের যৌথ উদ্যোগে আমরা এমন একজন কবির সম্পর্কে কথা বলছি যিনি 100 বছর পরেও আমাদের মধ্যে, আমাদের অন্তর্গত রক্তের মধ্যে বেঁচে রয়েছেন। ওর সম্পর্কে অন্য কথাগুলো বলার আগে আমাকে 1 মিনিট একটু ব্যক্তিগত কথা বলার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমি বলতে পারি আমি খুব অল্প বয়সে, তখন খুব ছোট, আমি আমার মামার সঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে দেখা করতে গেছিলাম। আমার মামা ওনার বন্ধু ছিলেন, উনিও কবি, ওরা একসাথে খেলতেন, সন্তোষ কুমার ঘোষ, হিমানীশ গোস্বামী। আমার মামার নাম জগন্নাথ চক্রবর্তী। তো দুটো জিনিস আমার খুব আশ্চর্য লেগেছিল, কেউ বলেন না। এক, নীরেনবাবুর দুটো চোখ, আমি পুরুষের এত সুন্দর চোখ কখনো দেখি, বাঙালি পুরুষের এত চমৎকার চোখ আমি কখনো দেখিনি। আর ওই ছোট্ট বয়সে আমি অবজার্ভ করেছিলাম ওনার আঙুলগুলো, উনি যখন কথা বলতেন আঙুলগুলোকে আদর করতে করতে কথা বলতেন, তো আঙুলগুলো ছিল বেশ লম্বা, শিল্পীর মতো। যারা আপনারা দেখেছেন কাছ থেকে তারা দেখবেন এই কথা দুটো কত সত্যি। তো এবার আমরা মূল প্রসঙ্গে চলে আসি। দেখুন, ফরিদপুর থেকে যে অল্প বয়সী বালক শহর কলকাতায় চলে এসেছিলেন এবং এই শহর কলকাতাকে একই সাথে প্রেমে অপ্রেমে গ্রহণ করেছিলেন, সেই নীরেন্দ্রনাথ তার প্রথম দর্শনেই যে এই শহরকে ভালোবেসে ফেলেছিলেন এমন কিন্তু নয়। তার প্রথম দিকে কবিতা নির্জনে বা অন্যগুলো যদি দেখেন, তার কবিতার বই যদি আপনারা পড়েন, দেখবেন যে সেই সময়ের এই শহরবাস তাকে দারুণ যে খুশি করছে এমন নয়, কারণ একটা তফাৎ তো রয়েইছে, গ্রাম শহরের একটা নিজস্ব তফাৎ। এছাড়াও তার যে বেড়ে ওঠার সময়, এবং তিনি কবিতায় আসছেন 4-এর দশকে, এই সময়টা কিন্তু গোটা পৃথিবীর নিরিখে ভীষণ বিপজ্জনক সময়। ভেবে দেখুন, 1929 ওয়াল স্ট্রিট ধস নামছে অর্থনীতিতে। আমরা জানি 1929 মানে শেষ চেষ্টা হচ্ছে একটা, যদি যুদ্ধটাকে থামানো যায়, একটা মহাযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় মহাযুদ্ধকে থামানোর জন্য প্রেসেমান এবং ব্রিয়া এরা একটা চুক্তি করছে, লোকার্নো প্যাক্ট বলা হয় যাকে, সেই চেষ্টা হচ্ছে, ফলপ্রসূ কিছু হচ্ছে না। নতুন যুদ্ধের নামবিরল বাজছে, বাজার অর্থনীতি ভীষণভাবে মুখ থুবড়ে পড়ছে। নীরেন্দ্রনাথ এইগুলোকে দেখতে দেখতে বড় হচ্ছেন এবং 40-এর সময়ে, যে সময়টায় গোটা পৃথিবী জুড়ে আসলে রাজনৈতিক ঘনাঘটা এমনভাবে দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়েছিল, যাকে উত্তাল 40 অসমাপ্ত বিপ্লব এরকম নামে কোনো ঐতিহাসিক
চিহ্নিত করতে পেরেছিলেন সহজে। 42-এর আগস্ট আন্দোলন, 43-এর ভয়াবহ মন্বন্তর, 50-এর মন্বন্তর যাকে বলে, 46-এর ভাতৃঘাতী দাঙ্গা, 47-এর স্বাধীনতা। এটা যদি আমাদের দেশের পরিধির মধ্যেকার চেনা ইতিহাস হয়, তাহলে বিদেশের ইতিহাসটা বোধহয় আরো রক্তাক্ত এবং মানুষের মৃগয়ায়, মানুষের অসহায় শিকারে পরিণত হওয়ার কাহিনী। আমরা জানি 39 থেকে প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে যায়, এই দ্বিতীয় মহাযুদ্ধ এবং 45-এ শেষ হয়। পৃথিবীর বহু রণরক্ত সফলতার পর পৃথিবী শান্ত হয়, কিন্তু ততদিনে আমরা বীরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেখে ফেলেছি তিনি সেই সময় একজন স্বতন্ত্র কবি হিসেবে ক্রমশ নিজের পরিচয় সামনে এনে ফেলেছেন। আমি স্বতন্ত্র কবি কেন বলছি এটা একটু বলি। যদি সত্যের খাতিরে এ কথা বলতে হয়, 40-এর, হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে আমাদের, 40 মানে কিন্তু ততদিনে রবীন্দ্রোত্তর আধুনিকতা শুরু হয়ে গেছে। সেটা রবীন্দ্রনাথের প্রযত্নেই বটে। এবং 1941-এ রবীন্দ্রনাথ প্রয়াত হলেন গোটা পৃথিবীকে কাঁপিয়ে এবং কাঁদিয়ে। 30-এর কবিরা জীবনানন্দ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী এবং শেষ দিকে সমর সেন, ততদিনে কিন্তু একটা ইমারত, একটা ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়েছিল। কোন পথে এগোবে পরের কবিতা, পরের দশকের কবিতা, পরের যুগের কবিতা। এবং আমরা 40-এর কবিতার যদি একটা আনুপঙ্খিক স্টাডি করি, বিশ্লেষণ করি, পর্যবেক্ষণ করি, তাহলে দেখব সেই কবিতার মূল ধারা যাকে বলে সেটা প্রধানত প্রতিবাদী বামপন্থী কবিতা, এতে কোনো সন্দেহ নেই। সামনে রয়েছেন সুভাষ মুখোপাধ্যায়, রয়েছেন একটু পরের দিকে বয়সে কিন্তু খ্যাতি প্রচুর, অকাল প্রয়াত সুকান্ত ভট্টাচার্য, গোলাম কুদ্দুস, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় এবং আরো অনেকেই, মনীন্দ্র রায়, আরো অনেকেই। এটা মূল ধারা, একটা মূল ধারা। তাদের কবিতার মধ্যে একটা জঙ্গি ভঙ্গি ছিল, প্রতিবাদ ছিল, এবং এটা তো সত্যি যে ভীষণ অমানবিক একটা কালো ছায়া দেশে এবং বিদেশে প্রভাব বিস্তার করেছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে তারা সেই রকম একরকম কবিতার কণ্ঠস্বর তুলে আনতে চেষ্টা করেছিলেন। একটা থিওরিও কাজ করেছিল, যেটা খানিকটা সোভিয়েত ল্যান্ড থেকেই আসা থিওরি। সেটা হচ্ছে অ্যাজিটপ্রপ লিটারেচার, অর্থাৎ লিটারেচারের মধ্যে অ্যাজিটেশন থাকবে, প্রোপাগান্ডা থাকবে। তারা একটা শব্দকে বলতেন প্রোলেট কাল্ট, অর্থাৎ একদম দরিদ্রের সংস্কৃতি। দেখুন, ডক্টর জিভাগো বলে একটা উপন্যাসে নাম, বরিস পাস্তেরনাক গোটা ন্যারেটিভটা পাল্টে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি সেখানে, আপনারা যদি জিভাগো পড়েন অথবা দেখেন ফেলুন, যে গরিবের নামে কিন্তু শেষ পর্যন্ত একটা নতুন ক্ষমতাবর্গ ক্ষমতাকে করায়ত্ত করেছিল, নিষ্পেষণকে চালু রেখেছিল। আমরা রাশিয়ার চিঠি যদি পড়ি, রবীন্দ্রনাথের প্রথম কয়েকটা চিঠির কথা, তার মধ্যে বিস্ময় ছিল, তার মধ্যে প্রশংসা ছিল প্রচুর, কিন্তু ক্রমশ যখন আপনি রাশিয়ার চিঠির ভিতরের দিকে এগোচ্ছেন, দেখবেন সেখানে কিছু সোচ্চার প্রশ্নও ছিল। আমরা অনেক সময় দেখেও দেখিনি সেগুলোকে। খুব সম্ভবত আমার যদি বিশ্বাসঘাতকতা না করে, রাশিয়ার চিঠি 1931-এ প্রকাশিত হয়েছিল।
নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমরা এই মূলধারা থেকে একটু স্বতন্ত্র দেখছি। তিনি স্পষ্টতই বলছেন, পরের দিকে আবার বলবেন, আমার পিছনে কোনো দল নেই, আমার ভিতরে দলবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা নেই, আমি সাদা, কালো, লাল, নীল, গাং, গেরুয়া, জাফরান, বাদামি হরেক রঙের খেলা দেখে যাই। দেখুন, এই রকম দল না থাকাটা না খানিকটা অরুণ কুমার সরকারের ক্ষেত্রেও সত্যি, খানিকটা নরেশ গুহর ক্ষেত্রেও সত্যি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ক্ষেত্রেও সত্যি, পরের দিকে জগন্নাথ চক্রবর্তীর ক্ষেত্রেও সত্যি। এবং এই দল না থাকা মানে দেখুন, এটা দুটো প্রান্ত আছে আমি বলবো। এক তো বামপন্থায় অনুরাগ এবং সেই মতন আমি সাহিত্য করব, এই পূর্ব মনস্থির থেকে যারা কবিতা লিখছেন তাদের মধ্যে অসম্ভব প্রতিভাবান কেউ কেউ আছে, কোনো সন্দেহ নেই। সুভাষ মুখোপাধ্যায় একজন অনবদ্য কবি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা দলের ব্যাপার আপনি 50-এর পর থেকে ইমার্জ করতে দেখবেন, সেটা হচ্ছে এদেশে কিছু আন্দোলন হয়েছিল, শ্রুতি, হাংরি, ধ্বংসকালীন এইরকম আন্দোলন, অর্থাৎ কিনা একই সাথে বামপন্থী সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক আন্দোলন তার একটা দল, আরেকদিকে এই দল। আমরা দেখলাম নীরেন্দ্রনাথ কিন্তু এই দুইয়ের মাঝখান থেকে নিজের জন্য স্বতন্ত্র একটা কোনো স্থানাঙ্ক নির্মাণ করে নিলেন। তিনি সেখানে সেই কোঅর্ডিনেটে এসে দাঁড়ালেন, যেটাকে আমরা বিশেষভাবে বলতে পারি শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের নিজস্ব কোঅর্ডিনেট। ভেবে দেখুন, ততদিনে কিন্তু একটা শক্তপোক্ত বুনিয়াদ তৈরি হয়ে গেছে বুদ্ধিজীবী বাঙালি মধ্যবিত্তের। এবং ঘটনাচক্রে দেখুন, আমরা যারা বিনয় ঘোষ পড়েছি, এবং সেখানেও মধ্যবিত্ত ব্যাপারটাকে ডিফাইন করছেন তিনি যেভাবে, হ্যাঁ, যেভাবে সংজ্ঞায়িত করছেন সেটা বুঝেছি। তাতে এটা অদ্ভুত ব্যাপার বুঝেছি, আমরা নিজেরাও কিন্তু সেই মধ্যবিত্ত বর্গের মধ্যেই রয়েছি। আমরা কেউ ডিক্লাসড হইনি, তত্ত্বগতভাবে যারা বামপন্থী তারাও নয়। আমরা যারা প্রেক্ষাগৃহে বাড়ি দেখি অথবা সেই রকম কোনো ফিল্ম দেখি পদ্মা নদীর মাঝি, এমন নয় আমরা মাছমারদের জীবনযাপন করি। আমরা মধ্যবিত্ত অবস্থান থেকে আমাদের সাহিত্য পাঠের রুচি তৈরি করি, সিনেমা দেখার রুচি তৈরি করি, সাহিত্য সিনেমা পুরস্কৃত হলে হাততালি দিই, তাদেরকে খোলা মনে প্রশংসা করি, কিন্তু কখনো কখনো নিন্দার ছাড়ে কাউকে কাউকে তোর বড় মিডল ক্লাস মেন্টালিটি বলে একটু খোঁটাও দিয়ে থাকি। এইরকম একটা স্ববিরোধী ক্ষেত্র থেকে অনেকে নীরেন্দ্রনাথের কবিতার মধ্যে বিপ্লবী ঝাঁজ খুঁজে পাননি বলে কোথাও কোথাও একটু অভিমান করেছেন, তাকে এসকেপিস্ট ঠাউরেছেন। এই ধরনের কথা আমরা অনেক সময় আমাদের সাহিত্য আলোচনার ক্ষেত্রে দেখেছি। তাহলে যেটা এসে দাঁড়ালো আমাদের কাছে, প্রতিবাদের একমাত্র একরৈখিক একটা মাত্রাই আছে, যেমন বামপন্থীরা চিহ্নিত করেছে। একটা মোটা দাগে একটা জোরালো ঘোষণা সমেত চিত্রিত কবিতা হবে প্রতিবাদের একমাত্র কণ্ঠস্বর। কিন্তু ভেবে দেখুন, এমন যদি হয়, একটা বেআইনি খেলা চলছে, আপনি খেলাটার অংশীদার হতে চাইছেন না, নিজেকে উইথড্র করছেন, না তোমাদের এই পাতানো খেলায় আমি নেই, তাতে যদি আমার অংশভাগ কিছু কম হয় আমি মেনে নেব, কিন্তু আমি তোমাদের এই সাজানো পাতানো খেলাটার অংশীদার হতে চাই না। এই যে উইথড্রল, এই যে প্রত্যাহার, এটা প্রতিবাদ নয়? আমার যদি মনে হয় আমি গোটা ব্যাপারটার মধ্যে থেকে শনাক্ত করতে পারছি কোথায় সমস্যা,
কিন্তু আমি মহাবলী নই, সুপারম্যান নই। আমি কবিতায় মাত্র অক্ষর ছুঁড়ে ছুঁড়ে তাকে কিছুতেই বদলাতে পারবো না, কিন্তু আমি যেটা পারবো আমার অভিমানটাকে অক্ষরে অক্ষরে বিছিয়ে দিতে প্রচুর মানুষের মধ্যে, তাহলে সেটা হবে আমার আর এক রকম প্রতিবাদ। সুতরাং নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা করলেন, যে কারণে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে গুরুত্ব দিয়ে পড়তে চাই, এখন পড়ছি, উত্তরকাল পড়বে, সেটা হলো তিনিও প্রতিবাদী, তার মতন করে প্রতিবাদী। তার প্রথম জনপ্রিয় কবিতা, আমি প্রথম দিকের কবিতাগুলো যেখানে নাকি তিনি একটু অভিমান করছেন নীল নির্জনে, এখানে ঢেউ আসে না, ভালোবাসে না কেউ, প্রাণে কি ব্যথা জলে রাত্রি দিন, আমি বলছি এগুলো আপনারা পড়ে নেবেন। কিন্তু আমার মনে হয়েছে তার সবচাইতে জনপ্রিয়, তাকে এরপর আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না, যে কবিতাটা লেখার পর, সেটা হচ্ছে আপনাদের খুব চেনা কবিতা, সকলের খুব চেনা, অমলকান্তি। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। একটা সুরিয়াল চাওয়া। ভেবে দেখুন, আমাদের প্রত্যেকের ছোটবেলায় যখন রচনা লিখতে হতো ক্লাস 5-এ, তুমি কি হতে চাও, আমরা কত গুছিয়ে মিথ্যে কথা বলেছি বলুন তো। আমাদের মাথায় কি এসেছে আমি এসব কিচ্ছু হতে চাই? এই হতে চাওয়ার যে ইঁদুর দৌড়, আমি তার বাইরে থাকতে চাই। যেদিকে ক্ষমতার কিছুমাত্র ছিটে ফোটা আছে, সেই দিকে আমাকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে। কেন? আমি কেন ব্যতিক্রম হব না? আমি আমার মতো নির্ভার হব, এত ভারবাহী হব না। তাতে যদি আমার কিছু কম পাই, আমার যদি কিছু কম ঝোঁকে, আমি খুশি, আমি খুশি মনে মেনে নিচ্ছি। মহারাজ, তোমাদের খেলা তোমার থাক, তোমার শিরোপা তোমার থাক, আমার চাই না। এটা যদি কেউ বলে সদর্থে, বিশ্বাসের সাথে, তাকেই তো আমরা অমলকান্তি বলি। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। জানেন তো, এই যে রোদ্দুর হতে চাওয়া, আমার কাছে এটা হচ্ছে অ্যাবসলিউট মুক্তি চাওয়া। আমি আমার শর্তে বাঁচব। কিন্তু শ্রেণীবদ্ধ, অর্থনৈতিক শ্রেণীবদ্ধ একটা ব্যবস্থায়, কঙ্কালসার একটা ব্যবস্থায় এতটা এতটা স্বাধীনতা, এতটা ব্যক্তি স্বাধীনতা কি সত্যি আছে? রোদ্দুর মানে তো সেই যে নাকি একটা সবুজ পাতার উপর আছড়ে পড়ে আর তার শালক সংশ্লেষে, ফটোসিনথেসিসে কত সাহায্য করে। রোদ্দুর মানে তো সে যে অন্ধকারে আলো দেখায়। অন্ধকার কথাটাকে তো আমরা খুব প্রতীকী অর্থেই নিয়ে থাকি। সেই অন্ধকারকে যে নাকি আপনারা গান টানে বলেন না, তমসোমা জ্যোতির্গময়, তেমন তো কিছু। সেটাকে অনেক সহজভাবে অমলকান্তি বললে আমি এমনটা হতে চাই। এই যে একজনের ডিজায়ার, একটা আকাঙ্ক্ষা, আমি এই র্যাট রেসের মধ্যে নই, আমি এই পাল্লা দৌড়ের মধ্যে নেই, আমাকে আমার মতন করে আমার ভবিষ্যৎ গড়ার একটা সুযোগ দাও। এইটা আসলে সম্ভবত আমাদের অন্তর্গত রক্তে কোথাও একটা চিনচিনে ব্যথা এনেছিল, যে কারণে এই কবিতা এত জনপ্রিয়। আমার মতে একটা কবিতা এত জনপ্রিয় হবে কেন? মানে কেউ তো বাতিল খবরের কাগজে মাঝখানে ফেলে দিতে পারত, এই বাবা কিরম চাওয়া, বিদঘুটে চাওয়া, পাগলামি, এ আবার হয় নাকি? কিন্তু হতে চাওয়া বলতে যেমনটা আমরা সাধারণত বুঝে থাকি এবং বুঝে দেখি যে তার জন্য তাদের কত পণ্ডশ্রম, কত গোপন মিতালি, কত অন্ধকারের সাথে চুপি চুপি বাক্যালাপ। একজন যদি সদর্থে তার বাইরে থাকতে চায়, সেটা প্রতিবাদ নয়। একটা ন্যারেটিভকে পুরো উল্টে দিচ্ছে কেউ,
একটা কবিতার মধ্যে আকাঙ্ক্ষার ন্যারেটিভ, যেটা যুগে যুগে আমরা দেখেছি, তাকে পাল্টে দিচ্ছে কেউ। সুতরাং বাঙালি, কবিতা প্রেমিক বাঙালি, আমি শুধু বাঙালি বা বলবো কেন, সাধারণভাবে মানুষ, তার কাছে কিন্তু শুধু প্রচারে না একজন বড় কবি, ছোট কবি, মেজ কবি হয় না। অনেক সময় আমরা দেখেছি, আমি দেখে বেদনাহত হয়েছি, যে বামপন্থী কবিরা যাদের আমি বলেছিলাম সদর্থে বিশ্বাস করে বলেছি যে তারা ছিলেন ভীষণ জনপ্রিয়, জনপ্রিয় ছিলেন তো 4-এর দশকে 5-এর দশকে তারা যথেষ্ট জনপ্রিয় ছিল, তারাই ছিলেন মেইন স্ট্রিম। আজকে কোথাও হারিয়ে গেলেন তারা। খেয়াল করে দেখুন, ইস্যুগুলো ফুরিয়ে গেল। তারা যে বিষয়গুলোর উপর দাঁড়িয়ে কবিতা লিখেছিলেন, মানুষের চাওয়া পাওয়া, বৃত্তি নির্ভর লড়াই, সেগুলো সেই দিন সত্যি ছিল, কিন্তু মুশকিল হলো কবিতার ইডিয়াম তারা সেইভাবে আয়ত্ত না করে লিখেছিলেন। আপনি ভেবে দেখুন তো, এখন কি আপনি মানে সেই মনীন্দ্র রায়, গোলাম কুদ্দুস, হ্যাঁ ইলাবিত্র লিখছেন তিনি, মঙ্গলাচরণ, ক্ষুদিরামের মা আমার কানাই জালের মা, সেগুলো কি আমরা বলি না তো, কোথাও হারিয়ে গেছে। হারাতে উচিত কি উচিত তা আমি ঔচিত্যের এই ব্যাপারটাতে যেতে চাই, কিন্তু ঘটনা হলো এই, যখন কোনো ইস্যুকে ঘিরে তার উপর হেলান দিয়ে কবিতা দাঁড়িয়ে থাকে, অনেক সময় দেখা যায় কবিতার বুনিয়াদি কবি ক্ষমতা যদি না থাকে, তার বেসিক ব্যাপারটা যদি কম থাকে, সেই কবি এবং কবিতা না দীর্ঘস্থায়ী হয় না। সুভাষ মুখোপাধ্যায় এখনো আমাদের সাথে চলছেন, তার কারণ ছন্দে বলুন, বিষয়ে বলুন, স্মার্টনেস, সপ্রতিভতা, তুলনা হয় না। পদাতিক এখনো জীবন্ত। কি দুর্ধর্ষ কবিতা সেখানে আমরা পেয়েছি, যত দূরেই যাই। কিন্তু অন্যরা কেন এত সহজে বিলীন হয়ে গেলেন? মারের সাগর পাড়ি দিয়ে তারা তো কোথাও দাঁড়াতে পারলেন না। দাঁড়াতে পারলেন কে জানেন? যাকে আমরা সহজে প্রতিবাদী কবি বলে শনাক্ত করিনি। তিনি যখন তিনি লিখছেন, সবাই দেখছে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নজীবী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। কবিতা অনেক আগে লেখা, এই কবিতা অনেক আগে লেখা, কিন্তু কবিতার সত্য কি করে জানেন? যুগে যুগে পুনর্জীবিত হয়। আপনার পুরনো বইটা লাইব্রেরি থেকে নিয়ে যেরকম রিনিউয়াল করেন না, এটাও তেমন। এখনো তো আমরা দেখি কত মতলবী মানুষ কত জায়গায় একই কাজ করে বেড়াচ্ছে, কিন্তু সত্যি সত্যি সেই বালকটাকে পাওয়া যাচ্ছে না, যে সাধারণভাবে শাস্তি কাকে বলে জানে না, আর জানে না বলেই সহজে প্রতিবাদ করতে পারে। শাস্তির ভয় সে পায় না তার নয়, শাস্তির ভয় জিনিসটা কি তাই জানে না। সে বড় অনাবিল, তার মধ্যে সামাজিক আবিলতা নেই, ফলে সে অনায়াসে বলতে দেখা যায় তোর পোশাক কোথায়। এই যে উলঙ্গ রাজা, যদি উলঙ্গ রাজা কোনো প্রতিবাদের কবিতা না হয়, তাহলে প্রতিবাদ বস্তুটা কি বলুন তো, সত্যি আমি বুঝতে পারি না। ফলে আমরা কতগুলো স্টিগমার উপর দাঁড়িয়ে থাকি, কয়েকটা স্টিকার লাগিয়ে দিই, উনি প্রতিবাদী কবি, উনি নয়। এগুলো আমার মনে হয় ওই গোষ্ঠীতান্ত্রিক ধারণা বশে অনেক দিন ধরে চলে আসছিল, যে চলাটা সম্প্রতি থেমেছে, এবং থেমেছে একটা সমদর্শিতার নিরিখে। সত্যি সত্যি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কোনো দলের প্রয়োজনই নেই, কারণ এই বালকের কোনো দল নেই।
অমলকান্তির কোনো দল নেই, একটা সত্যদর্শিতা আছে মাত্র। আর সত্য এমন কিছু শক্তি সঙ্গে নিয়ে চলাচল করে, জানবেন, অজস্র মিথ্যা। গোয়েবলসিয়ান কায়দায় যদি 1000টা মিথ্যাও বলেন, এত সহজে সত্যকে মুছে দেওয়া যায় না। এমনকি এই পোস্ট ট্রুথ এরাতেও যায় না, এই এরাতেও যায় না, সম্ভব নয়। সত্যি একদিন প্রকাশিত হবে, একটু সময় লাগবে। বরিস পাস্টারনাককে একসময় যখন নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, আমরা এটা ইতিহাসকে স্মরণ করার জন্যই বলছি, তাকে নোবেল প্রাইজ দেওয়ার পর প্রথম যে মানুষটা নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করেছিলেন, নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করছেন বরিস পাস্টারনাক। বলছেন, না, আমি আমি এখনো মনে প্রাণে স্লাভ, আমি এখনো মনে প্রাণে রাশিয়ান। কেবল রাশিয়ার এই ত্রুটিগুলি আমার চোখে পড়েছে, বিপ্লবের এই ত্রুটিগুলি চোখে পড়েছে, বিপ্লব অতিশয়োক্তি এবং এই অতিশয়োক্তির ত্রুটিগুলি আমার চোখে পড়েছে, কিন্তু আমি নোবেল প্রাইজ নিয়ে সরে যেতে চাই না। সেকেন্ড ওয়ান হচ্ছে জাপল সার্ট্রে, দুজন মাত্র নোবেল প্রাইজ রিফিউজ করেছিলেন, এরা দুজন, কিন্তু প্রথমজন বরিস পাস্টারনাক। প্রতিবাদ কে করবে, কিভাবে করবে, এই না কোনো ব্যাকরণ হয় না, জানেন তো, নিয়মতন্ত্র নামতা হয় না। আমরা দেখি প্রতিবাদের নাম করে অনেকে আসলে এমন যোগসাজশের নতুন একটা ক্ষমতাবৃত্ত তৈরি করে, যেটা আজ যাই হোক প্রতিবাদ নয়, প্রতিবাদের নামে একটা রং তামাশা মাত্র। তো আরো কয়েকটা ব্যাপার একটু আমার বলার দরকার। একটা হচ্ছে 40 একটা কাজ করেছিল সমবেতভাবে, এমন একটা ভাষা নির্মাণ করেছিল। উদয়দা ভাষা পণ্ডিত মানুষ, ওনার সামনে বলাটাও বিপদ, যেটা আমার ঘরোয়া গেরস্থ ভাষা। রবীন্দ্রনাথের গেনু ছিল, এগুলো তো চলেই গেছিল, কিন্তু তার একটা অবশেষ সুধীন্দ্রনাথ দত্তদের মধ্যে ছিল, একেবারে মুছে গেছে এটা বলা যায় না। আর বিষ্ণুদেব যেটা করেছিলেন, কবিতাকে ভীষণ গুরুভাগ করে দিয়েছিলেন তাত্ত্বিকভাবে। মানে আপনি যদি গ্রিক পুরাণ যথেষ্ট ভালো না জানেন, ভারতীয় পুরাণ যথেষ্ট ভালো না জানেন, তাহলে উর্বশী এবং অর্টেমিসের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। 40 কবিরা, মানে এটা রাজনীতি নিরপেক্ষভাবেই আমি বলছি, আমাদের ঘরোয়া কণ্ঠস্বরের সাথে তাদের একটা অদ্ভুত মিতালি তৈরি হয়ে গেছিল। তারা যেন নেক্সট ডোর নেইবার, আমাদের পরের পাশের ঘরের প্রতিবেশী। এবং এমন করে তারা কবিতা লিখেছিলেন যেটা না আমাদের ভীষণ চেনা, তার যে লব্জ, হ্যাঁ, তার যে ভাষা, তার যে ভাষা নির্মাণ, তার মধ্যে দুরূহ কবিতা কবিতা গন্ধ ছিল না। আপনি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যায় মেজাজ পড়বেন, অথবা কেন এলো না পড়বেন, অথবা আপনার যদি মনে হয় সেগুলো না করে আপনি আবার নীরেন্দ্রনাথ চক্রবর্তীতে ফিরে আসবেন, একটা মুহূর্ত কেমন মায়াবী হয়ে যায় বলুন। আমাদের নাটক মঞ্চের বাইরেও তো হয়, আমাদের প্রত্যেকের জীবনে কোনো একটা মুহূর্ত নাটকীয় হয়ে যায় না, কখনো কখনো হয়ে যায়। তো লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো, বাগমার্কা ডাবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুখে ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে মগ্ন হয়ে আছে, লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এপার থেকে অন্য পারে হেঁটে চলেছে সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। এটা না উলঙ্গ রাজার ঠিক পরে পরে লেখা, এখানে একটা শিশু উলঙ্গ, হয়তো দারিদ্র্যের কারণে পথ শিশু যেমন উলঙ্গ থাকে, কিন্তু বিষয়টা তা নয়, মূল প্রসঙ্গটা কিন্তু একটু আলাদা। আমরা ভাবি না যে আমাদের একদিন প্রতিদিনে কোনো নাটক নেই, বড্ড বেরঙা বর্ণহীন একটা
আহ, বেদনাদায়ক বিস্তার আমাদের একদিন প্রতিদিন, তা কিন্তু নয়। কখনো কখনো খেয়াল করে দেখবেন আমাদের প্রতি মুহূর্তেই কিছু গল্প তৈরি হয়, ন্যারেটিভ তৈরি হয়, নাটক তৈরি হয়। সেরকমই একটা হঠাৎই কোনো কারণ নেই একটা বাচ্চা হয়তো জেব্রা ক্রসিং এর বাইরে গড়াতে গড়াতে চলেছে, তার বলটা হয়তো ওপাশে চলে গেছে। এরকম আমরা কতই দেখি। কিন্তু কবি দেখেন আর একটা তৃতীয় নেত্রকে মেলে। তিনি দেখছেন যে ভীষণ গতিতে ধাবমান কলকাতা হঠাৎ স্তব্ধ হয়ে গেল একটা বাচ্চার শাসনে, শিশুর শাসনে। কারণ প্রত্যেকের ভিতরে তার বুকের বাঁদিকে যে আলাদিনের আশ্চর্য প্রদীপটা আছে, সে কখনো হত্যাকারী নয়। বাচ্চাটার ক্ষতি হোক, কোনো বাস ড্রাইভার গাড়ি চাইল না, থেমে গেল হঠাৎ। গোটা কলকাতা যেন স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য। একটা মুহূর্তের মিনারে এসে ভর করল 7টি অমরাবতী। আমি সুধীন দত্তকে ধার করে বলছি। এবং তখন সেই মুহূর্তটাকে কোথাও সোনার কলমে লিখে রাখলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কলকাতার যিশুর মধ্যে। এই শিশু যিশু কেন? দেখুন, আমরা ডিসেম্বরে কথা বলছি, আমরা 1 সপ্তাহের মধ্যেই বড়দিন পালন করব। বেথলেহেমের সেই আশ্চর্য মানুষটার কথা ঘটনাচক্রে এসে যাচ্ছে। সে কোথাও বিখ্যাত মানুষ ছিল না, শক্তিমান মানুষ ছিল না, কিন্তু আপনারা যদি বেনহার দেখে থাকেন দেখবেন কিভাবে রোমান সাম্রাজ্য মাথা নত করছে তার কাছে। একসময় আমি খুব ফিল্ম দেখতাম, আমার রেফারেন্সে প্রচুর সেই ছবি এসে যায়। তো এমনটা নীরেন চক্রবর্তী দেখেছেন। দেখতে দেখতে তার কবিতা আমাদেরকে দেখিয়ে চলেছে। আর সরাসরি প্রতিবাদ একেবারে নেই না। আমরা এরকম কেন ভাবি বলুন তো? ধরুন সত্য সেলুকাস বলে একটা কবিতা আপনারা পড়েছেন। মন্দির না মসজিদ না বিতর্কিত কাঠামো, এই ধুন্ধুমার তর্কের ভিতর থেকে কানা উঁচু পিতলের থালা বাজাতে বাজাতে বেরিয়ে এলো পেটে পিঠে এক হয়ে যাওয়া হাড় জিরজিরে দুটো লেংটি পড়া মানুষ, সে বাহারির মতো। তাদের মাথার উপরে দাউ দাউ করে জ্বলছে মধ্যদিনের সূর্য। ভেবে দেখুন, আপনারা যারা পুতুল নাচের কথা পড়েছেন তারা জানেন সব ধর্মের থেকেও বেশি এক অধর্ম দরিদ্র পরিবারগুলি পালন করে, যার নাম দারিদ্র। এবং দারিদ্র এমন এক অপদেবতা, সে কোনো ধর্ম মানে না। আমরা যারা এই ধর্মের কারণে দেশটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করছি, কৌমকে ভাগ করছি, বর্ণকে ভাগ করছি, রাজনীতিকে ভাগ করছি, এই বিভাগের মাঝখানেও কিন্তু কিছু মানুষ রয়েছে আমাদের চোখের অলক্ষ্যে। তাদেরকে দেখবে, তাদের জন্যই বোধহয় সৃষ্টিশীল মানুষগুলোকে দেখতে হয়। এবং তারা তাদের কবিতার মধ্যে সেই দরিদ্র হতভাগা, যাদের জন্য ভোটাধিকার নেই, হয়তো দারিদ্র সীমাও যার নাগাল পায় না, সেই মানুষগুলোকে কোথাও রক্ষা করেন তার কবিতার অক্ষরে অক্ষরে। প্রাচীর এবং প্রাকারের মতন তিনি তুলে দেন তাদের জন্য একটা এমন দুর্ভেদ্য বর্গ, তারা বেঁচে থাকে কবিতার অক্ষরের মধ্যে। সত্য সেলিকসের মধ্যে যে আফসোস, যে আমি বলবো এক ধরনের দীর্ঘশ্বাস, সেইটা সম্ভবত এরকম কারণেই ঘটেছে। আমরা কোথাও কোথাও দেখেছি না, কোথাও কোথাও দেখেছি একা কাজ করতে যান যারা, কোথাও একটু প্রতিকূল পরিবেশে। আমাদের ম্যাডাম এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে এসছেন, রবীন্দ্রভারতী খুব, তো যাই হোক, সেখানে উনিও নিশ্চয়ই অনুভব করবেন। তো এরকম কখনো কখনো ঘটেছে। খুব যোগ্য মানুষ, খুব যোগ্য, সবাই তাকে খুব ওপর থেকে দেখে, সমীহ করে, কিন্তু কখনো তার যদি দুম করে কোথাও পা পিছলে পড়ে কোথাও মুশকিল হয়ে যায়, তখন তাকে ঘিরে না একটা অদ্ভুত
বৃত্ত তৈরি হয়ে যায়, সমালোচনা বৃত্ত। আমি কি বেশি সময় নিচ্ছি? আর 10 মিনিট বলা যাবে? সেইখানে রচিত হয় এইরকম একটা কবিতা, কলঘরের চিলের কান্না। আপনারা নিশ্চয়ই পড়েছেন এই কবিতা। কলঘরের চিলের কান্না আমার নিজের প্রিয় কবিতা, ব্যক্তিগতভাবে আমি এটা বলছি। সেখানে কবি কোথাও না ওই গগন বিহারী চিলটার দিকে তাকিয়ে তাকে অ্যাড্রেস করে কিছু কথা বলেছেন। ভেবে দেখুন তো এটা আমাদের প্রত্যেকের মনের কথা কিনা। গগন বিহারী চিল যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়েও আস্থা করে কাপুরুষ বাস্তাদের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার। বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায়। জিসাসকে না ওই কাটার মুকুটটা আর ক্রুশকাট নিজেই বহন করার দায়টা নিতে হয়েছিল ফর দ্য সেক অফ ম্যানকাইন্ড। কাউকে তো এটা করতে হবে, এবং যাকে করতে হবে, যে দায়িত্ব নেবে, কাজ করবে, যে কাজ করে না তার কোনো সমালোচনাও হয় না, যে কাজ করে তারই সমালোচনা হয়, এবং তাকে নিষ্ঠুর সমালোচনায় ঠুকরে ঠুকরে মারে অসংখ্য দল বাঁধা কাকের মতন মানুষ। কারণ তারা কখনো ওই গগন বিহারী চিলের নাগাল পেত না। সে কলঘরে আছড়ে পড়েছে, আজকে তার সুদিন এসছে, তাদের সবাই ধীরে ধীরে তাকে অসম্মান করছে। কবি দেখছে এটাকে মেটাফোরের মতন করে দেখছে, কবি দেখছেন এটা রূপকের আশ্রয়ে। কবি ফিল করছেন, অনুভব করছেন যে এমনটা মানুষের জগতেও হয়। একটা আশ্চর্য মেটাফরিক আইরনিক এক্সপ্রেশন তার এই কলঘরের চিলের কান্নার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা সকলে জানি, এগুলো সকলে জানি। আমরা কে না জানি এটা?